This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোদের মতো মেয়েকে অন্য কাউকে পাই না যদি দিই না আমি তুই যদি শাসকের শাসনের দুটো নমুনা দেখছিলেন, পাশাপাশি আমরা রেখে দুটো আলাদা আলাদা উইন্ডোতে দেখাচ্ছিলাম। আসুন আমার ডান দিকের যে ছবিটা, সেই ছবিটা দিয়ে আজ শুরু করি। চড়থাপ্পড় খেয়ে ছবিতে যাকে আপনারা হাত জোড় করতে দেখছেন, তিনি কে জানেন? তিনি মাইক্রো অবজারভার। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিডিওর অফিস ক্যাম্পাসের মধ্যে এভাবেই মার খেতে হলো মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইকে। মাইক্রো অবজারভার নির্বাচন কমিশনের আধিকারিক, তার কোনো নিরাপত্তা থাকবে না? থাকলে এই অবস্থা কেন? এই প্রশ্ন আমি তুললাম। বিডিও অফিসে কি পুলিশ ছিল না? সে প্রশ্নও তুললাম। পুলিশ ছিল তো, কিন্তু মাইক্রো অবজারভার যখন চড়থাপ্পড় খাচ্ছেন তখন পুলিশ কি করছিল? হ্যাঁ, তারা দিনের আকাশে তাকিয়ে তারা গুনছিল। ছবিটা দেখে আপনারা বুঝবেন। দেখুন শাসকের ভয়ে চাপের মুখে কিভাবে পরপর এসআইআর ফর্মে সই করতে হলো মাইক্রো অবজারভারকে। দেখুন সেই ছবি। তারপরে হুমকি, শুধু হুমকি নয়, চড়থাপ্পড়। দেখুন তৃণমূলের লোকজন যে যেমন ভাবে পেরেছেন হাতের সুখ করে নিয়েছেন, তাদের হাতের সুখ। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে শেষে অতিরিক্ত বাহিনী আনা হয়। তৃণমূলের এই মাতব্বরদের হাতে বন্দুক নেই ঠিকই, কিন্তু ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন মাইক্রো অবজারভারের উপর যে চাপ তৈরি করা হয়েছিল তা মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করিয়ে নেওয়ার সমার্থক। মাইক্রো অবজারভারকে পেটানোর এই ছবি দেখে উদ্বিগ্ন সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তিনি কি লিখছেন আমরা দেখাবো আপনাদের। রাজ্য পুলিশের উপস্থিতিতে নির্বাচন কমিশনের একজন গুরুত্বপূর্ণ আধিকারিকের উপর নক্কারজনক হামলা হয় কিভাবে? কেন রাজ্য পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ করা হলো না? এই নীরবতা, নিষ্ক্রিয়তা, প্রশাসনিক ব্যর্থতা। এই নীরবতা, নিষ্ক্রিয়তা, প্রশাসনিক ব্যর্থতা। সন্ধ্যাবেলা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে তৃণমূলের যত হারমাত বাহিনী, তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে। তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে? মানে সাধারণ মানুষদের কি করার আছে? ভিডিও দেখাতে পারবেন? মারধর করা আছে, বচসা হয়েছে। এসব শুনলে মাঝে মধ্যে অবাক হওয়ার জায়গাগুলো কিরকম অবশ হয়ে আসে। ভাবুন একবার, কত না নির্লজ্জ এই বক্তব্য হতে পারে। শুধুই নাকি বচসা, মারধর নয়। মাইক্রো অবজারভারকে পেটানো হয়নি? আমি, আপনি, আমরা সবাই মাইক্রো অবজারভারকে, তাকে মারধরের যে ছবি দেখে ফেললাম, সেটা হয়নি। উনি কি বলছেন? যার বক্তব্য শুনলেন, মারধরের ছবি আপনারা দেখতে পারবেন। হয় উনি নিজে চোখে কম দেখেন, আর নয়তো জেনে বুঝে ইন্টেনশনালি উনি মিথ্যা কথা বলছেন। তার কারণ ছবিতে তো দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে হুমকি দেওয়া হচ্ছে, কিভাবে মারধর করা হচ্ছে। তৃণমূলের নাম জড়ানো এই ঘটনাকে অস্বীকার করতে চাইছেন তারা। এই কথা নতুন করে আমার বলার কোনো জায়গায় নেই, দরকারই নেই।
আক্রান্ত মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই এসপিকে ইমেইলে তার বয়ানকে এফআইআর হিসেবে গ্রহণের আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, 24শে জানুয়ারি বিকেল 3টে নাগাদ 80 থেকে 90 জনের একটা দল বিডিও অফিসের ঘরে ঢুকে তাকে হেনস্থা করে, শারীরিক নিগ্রহ করা হয়, বুকে পিঠে আঘাত লেগেছে, ভিড় থেকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে যে ইমেল, পুলিশ কি এই অভিযোগপত্র এফআইআর হিসেবে গ্রহণ করে অ্যাকশন নেবে? ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মনে করুন, তার বিরুদ্ধে এখনো কিন্তু এই এফআইআরটুকু করে উঠতে পারলো না জেলা প্রশাসন। কড়া নির্দেশের পরেও, নির্বাচন কমিশনের দেওয়ার ডেডলাইনের পরে, সে ডেডলাইন চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ন্যূনতম এফআইআরটুকু হয়নি। গতকাল থানায় গিয়ে বিজেপি শাসক দলের ওই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছে, তারপরেও এফআইআর হয়নি। উল্টে মনিরুল বুক বাজিয়ে বলছেন তিনি নাকি অন্যায় কিছু করেননি, এমন ভুল তিনি নাকি আরও করবেন। সিচুয়েশনটা ভাবুন। আর এই যে প্রশাসনের নিশ্চুপ থাকা, সেটা হয়তো মনিরুল মুসলমান মুখ বলে সরকারি সম্পত্তি তছনছ হতে দেখেও নির্লিপ্তভাবে প্রশাসন বসে রয়েছে। এখানেই প্রশ্নটা, এটা কেন হবে? কেন এখনো পর্যন্ত অ্যাকশন হয়নি? কেন অ্যাকশন হবে না? মনিরুল বলেই কি অ্যাকশনটা হলো না? একটা ঘটনা আরও একটা ঘটনাকে উৎসাহিত করে, কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা ঘটনা দেখে প্যারালালি সমান্তরের অন্যান্য ঘটনা ঘটে। আজ যদি ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুরে মনিরুল বাহিনীর শাস্তি যদি হতো, তাহলে কুমারগঞ্জের ছবিটা, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ছবিটা, সেটা বোধহয় দেখতে হতো না। যে কারণে আমি খুব কনসিয়াসলি, সচেতনভাবেই এই কথাটা বললাম। ফরাক্কার ঘটনার পরই কি দেখতে পাওয়া যায়? মাইক্রো অবজারভাররা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি লিখে অব্যাহতি চেয়েছিলেন। 10 জন মাইক্রো অবজারভার চিঠি দিয়ে জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব নয়। কমিশন আশ্বস্ত করেছিল পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু একজন নিরাপত্তা রক্ষীও ছিল না। এটা মাইক্রো অবজারভারদের সিচুয়েশন বলাচ্ছে। তাদের সিচুয়েশন এই বক্তব্যের মধ্যে একেবারে পরিষ্কার। নিরাপত্তা রক্ষী থাকলে কুমারগঞ্জের মাইক্রো অবজারভারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মার খেতে হতো বলুন তো? ছবিটা দেখলে বারবার মনে হচ্ছে না কতটা অসহায় অবস্থার মধ্যে ভদ্রলোক রয়েছেন? এটাই পশ্চিমবঙ্গের চিত্র। এখানে সিবিআই আক্রান্ত, ইডি আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, হাইকোর্টে বিচারপতি আক্রান্ত, সাংবিধানিক রীতিনীতি আক্রান্ত, এসআইআর এর মাইক্রো অবজারভার তিনিও আক্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না। আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। জানি না, কেউ কোথাও উত্তক্ত হয়ে কিছু করে থাকলে পারে, আমি জানি না। যদি কোথাও কোনো ইলিগাল কিছু হয়ে থাকে, সেটা আছে, প্রশাসন দেখছে। যে রাজ্যে সংবিধান এক্সিস্ট করে না, যে রাজ্যের প্রশাসনিক প্রধান সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে আক্রমণ করেন, সে রাজ্যের এটা পরিচিত চিত্র। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। এগুলো সমস্ত কিছু হচ্ছে প্রশাসনিক মদতে। এইসব করার জন্য মানুষকে উত্তক্ত করে দিচ্ছে, এটা তো প্রভোগ করছে মানুষকে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, উই ডোন্ট ওয়ান্ট ভাষণ। মোদ্দা কথা হলো, কোনো কথাই উঠতো না যদি একটা অ্যাকশন হতো। কোনো অ্যাকশন না দেখলে এই যে আক্রান্ত দিব্যেন্দু গড়াই, অসহায় হয়ে যিনি হাত জোর করে কাঁদো কাঁদো মুখ, তিনি আর মাইক্রো অবজারভারের কাজ করতে চাইবেন? আর যাই হোক, নিরাপত্তার সঙ্গে তো কোনো রকম কম্প্রোমাইজ করা যায় না। তিনি কোন সাহসে আবার করবেন? পুলিশ প্রশাসনকে নির্লিপ্ত দেখলে সব থেকে বেশি কারা খুশি হয় জানেন? দুষ্কৃতীরা, শাসকের ঝান্ডা ধরা দুষ্কৃতীরা সব থেকে বেশি খুশি হয় যখন তারা দেখেন যে রিল্যাক্সড নিরাপত্তা ব্যবস্থা। শুরুতে আরও একটা ছবি আপনাদের দেখিয়েছিলাম, বীরভূমের নানুর এক মহিলাকে কেটে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য রমেশ সাহাজার নাম। এই মুহূর্তে ছবিতে আপনারা যাকে দেখছেন, এই ভিডিওটি কীর্ণাহার থানার পলসা গ্রামের আজ সকালের ঘটনা। যদি দিই না তো প্রেস পিস করে দেব। ওকে বলা কোন না। বাবা কি ক্ষমতা? পিস পিস করে দেবে ক্ষমতা কি? ক্ষমতা কি? ক্ষমতা পিস করে দেবে। তুই বেঁচে থাকবি।
গা শিউড়ে উঠছেন এসব শুনলে? অনেকে ভয় পাচ্ছেন না? ভিডিও পরিষ্কার বলতে শোনা যাচ্ছে, পিস পিস করে কেটে দেব, পুড়িয়ে মেরে দেব। যে দলের সুপ্রিমো মহিলা, সেই দলের একজন সামান্য কেডার বললেও বোধহয় অনেকটা বলা হয়ে যায়, তিনি এক মহিলাকে এভাবে হুমকি দিচ্ছেন কিভাবে, কোন সাহসে? তৃণমূলের জার্সি কি তাহলে মাস্তানির ছাড়পত্র? এ প্রশ্ন না করে পারলাম না। খুন করে দেবো, লালাই পুঁততে দেবো, কেটে দেবো, খালকে পুঁততে দেবো, কিচ্ছু করতে পারবি না, দেখবি। ও রমেশ সাহা। হ্যাঁ, ও পার্টি করে, ওই তো পঞ্চায়েতের মিটিং, ও পার্টি করে, ও 3টে পঞ্চায়েতের দায়িত্ব আছে। দেখবি কি করতে পারি, কিচ্ছু করতে পারি না। রমেশ সাহা বলছে পলসা বাড়ি, ও একটা মানে পদে আছে, এই তৃণমূলের পদে আছে, তৃণমূলের পদে আছে উনি। হ্যাঁ হ্যাঁ, কেটে কুচি কুচি করে মিশিয়ে দেবো, কিচ্ছু করতে পারবি না। আমরা মেয়ে ছেলে, আমার মায়ের কেউ নাই, আমরা দুই মানে মায়ের মেয়ে বোন। দিদি থাকে কলকাতায়, আমি থাকে কাটোয়ায়, মা একা থাকে মাকের। তাতে আমি বললাম, তুমি যে একটা পদে আছো, সাধারণ মানুষের জায়গায় তুমি দাঁড়িয়েছো, তুমি একটা ভালো চেয়ার পেয়েছো, তাহলে তুমি ন্যায্য বিচার করো। তুমি কেন এরকম করে একটা বন্ধু, তোমার বন্ধু হয় বলে তুমি তাকে জায়গাটা পাইয়ে তার সরকারের ড্রেন বন্ধ করে দিয়ে আমার বাস্তু বাড়ির জায়গার ওপর দিয়ে তুমি ড্রেন করবে? খালি হোক, ক্যানিং হোক, নানুর হোক, দিনহাটা হোক, সিতাই হোক, এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। এই যে জেলা পরিষদের সদস্য এই হুমকি দিচ্ছেন, তাদের জন্য মনে রাখা উচিত যে এপ্রিল মে মাসের পর তিনি কোথায় লুকিয়ে পালাবেন। এই যে বললাম, মনিরুল ইসলামকে ছেড়ে রেখেছে প্রশাসন। না নিজেরা এফআইআর তারা করেছে, না বিজেপির অভিযোগ নিয়ে এফআইআর দায়ের হয়েছে। এর ফল মনিরুল এখন ধরাকে সরাগান করছেন। করবেন নাই বা কেন? সুকান্ত মজুমদারের বুলডোজার হুঙ্কারের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আবার মনিরুল ইসলাম। আজ বলছেন তিনি একটা মনিরুলকে জেলে ভরালে হাজার হাজার মনিরুল ইসলাম পথে নামবে, বিক্ষোভ করবে। সুকান্তকে মনিরুল ইসলামের হুমকি, তুমি ফরাক্কায় এসেছো, আমি যদি বুলডোজার চালিয়ে দিতাম। ভাবুন তার গলার জোর কোথায় পৌঁছেছে, কি কারণে পৌঁছেছে, এটাই বিস্ময়কর। এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো, কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুরমুশ করে দেওয়ার ব্যবস্থা করতো। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। আমার বাড়িতে তুমি বুলডোজার চালাবা? যদি বুলডোজার আজকে চালিয়ে দিতাম। মনিরুল ইসলামকে জেলে ভরার আগে বিজেপির সমস্ত এমএলএ এমপি জেলে যাওয়া উচিত। জেলে ভরবে, থামতে পারবে তো? ফারাক্কাতে মনিরুল ইসলাম লাখো লাখো তৈরি হয়ে গেছে, মনের মধ্যে লাখো লাখো তৈরি হয়ে গেছে। বলতে শুনতে দেখতে খারাপ লাগে ঠিকই, আবারও বলতে হচ্ছে। আবারও একটা ধর্ষণ এ রাজ্যে, আবারও একটা ধর্ষণ, আবারও চড়ছে রাজনীতির উত্তাপ পারদ। ধারালো অস্ত্র দেখিয়ে মেখলিগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠছে পড়শি দাদুর বিরুদ্ধে। এনামুল হক নামে বছর 63 ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পক্সো আইনে মামলাও রুজু হয়েছে। সচেতন নাগরিক মঞ্চের ডাকে আজ মেখলিগঞ্জের জামালদহ সেখানে 12 ঘন্টার বন্ধ পালিত হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে গতকাল আহত হয়েছেন মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ। বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে, রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ হয়েছে। এক কথায় ধর্ষণ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে মেখলিগঞ্জে। ঘরের পিছন দিক দিয়ে ওই দিক থেকে সোজা দৌড় মারে এসে ওকে আমি রক্ষা করি, তারপরে মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখা পাই। যে জায়গায় দৌড়েছি এটা কিন্তু অনেকটা জঙ্গলের মতো, আমি দেখাবো সেই জায়গা। এখানে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখানে সেই নাবালিকাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই সেই জায়গা যেখানে তাকে ধর্ষণ করার অভিযোগ কিন্তু উঠেছে। এই জায়গায় বেশ কিছু গাছ কাটা রয়েছে এবং এই জায়গাতেই কিন্তু গতকালকে এই নারকীয় ঘটনাটি ঘটেছে। একটা হাত দিয়ে ওর মুখ চিপে ধরছে মেয়েটার, আর জামা কাপড় তো পরনে কিছুই ছিল না, সামনে একটা দাঁত ছিল। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল, মেয়েটাকে আমি উদ্ধার করে ওর বাবা মাকে দিয়ে, বাবা মাকে বলে আমি বাড়ি চলে আসি। যখন ধরা পড়ে যায় অভিযুক্ত, তখন তিনি দেখাবার চেষ্টা করেন যে তিনি এসেছিলেন এখানকার গাছ কাটতে, আর নাবালিকাকে যে উদ্ধার করেছে তিনিও কিন্তু সেই পার্শ্ববর্তী একজন মহিলা। এই যে জায়গা,
এই জায়গাটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল গতকালকে। মেয়েটার মুখ চিপে করতেছিল এরকম অবস্থা, দা ছিল সামনে, আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো। তো আমি গিয়ে ওর জামা কলা ধরে সরাই, আমারকে পা হাত ধরে মাপ চাচ্ছিল। কাল থেকে জামা কাপড় শুকাচ্ছিলাম, তখন দাদু বললো যে ওইদিকে যাইতে খড়ি আছে শুকনো, তখন আমি গেছিলাম, তখন বললো ওই জঙ্গলে আছে। তারপরে গেলাম, দেখে মুখ চিপছে, তারপরে যে হাতগুলো নিষে করে রাখছিল, তারপরে ওদিকে নিয়ে শুয়াই রাখছে, চোখ টোক সব ব্যাকা ছিল, তারপরে পেটের ব্যথা উঠছিল, বলছে যাও দিয়ে ছোটাবো যদি বেশি বোতা করিস। তারপরে বলছিল দিদি যখন মারা গেছে তখন বলে ও করছিল দিদির সাথে। তোমার দিদির সাথে এরকম হয়েছে? হ্যাঁ। ভাবুন, নির্যাতিতার কথা শুনলেন? আমার দিদির সঙ্গে এরকমটাই করেছিল দাদু। মেখলিগঞ্জের এই নাবালিকার দিদির অস্বাভাবিক মৃত্যু হয়েছিল কয়েক বছর আগে। সেই মৃত্যুর কারণ কি এই এনামুলেরই যৌন লালসা? এনামুল নিজেই তো এই নাবালিকাকে বলেছেন যে অর্থাৎ এনামুলের এটা প্রথমবার ধর্ষণ নয়। ওই নির্যাতিতা নাবালিকা যেটা বললেন শিউরে ওঠার মতন এবং ভয় পাওয়ার মতন, লজ্জার তো বটেই। এনামুল হকরা বারবার ধর্ষণ করার সাহস কি করে পাচ্ছেন? কার গাফিলতির সুযোগ নিয়ে এই ধরনের এনামুলরা আমাদের চারপাশে নির্দ্বিধায় ঘুরে বেড়ায়? এ প্রশ্ন আরো একবার রাখলাম, জানি একদিন উত্তর আমরা পাবো। দিদি যখন মারা গেছে তখন বলে ও করছিল দিদির সাথে। তোমার দিদির সাথে এরকম হয়েছে? হ্যাঁ। ওর দিদিটা এইভাবেই মারা গেছে, ওকে হুমকি দেওয়া হয়েছিল, ও তো সেটাই বলতেছিল। আমি তো পরে আসলাম, আগে এখন ওকে কিভাবে নিয়ে আসছে আমি তো সেটা কইতে পারবো না। তার দিদি নাবালিকা স্বয়ং বলেছেন যে তার দিদির সাথেও এইরকমই একটা ঘটনা কিন্তু ঘটেছিল এবং এই অভিযুক্ত যে এনামুল হক তিনিই কিন্তু দায়ী এবং তিনি স্পষ্টতই এই কথা বলে নাবালিকাকে কিন্তু হুমকি দিয়েছিলেন। আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। অন্যদিকে ভোটের আগেই কি তৃণমূলের নতুন কেলেঙ্কারির পর্দা ফাঁস হতে চলেছে? এই ইঙ্গিত কিন্তু বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দিয়েছেন। রাষ্ট্রপতির শাসন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলুক প্রস্তাব দিয়েছেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার ব্যক্তিগত অভিমত যে এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। আমি জানি না কি বলছেন বড় কেলেঙ্কারি, উনি আবার সব জানতা মানুষ, আমার বাবা অত জ্ঞান নেই, সুতরাং একেই তো এই জ্ঞানদার চোটে অস্থির। তারপরে ওনার জ্ঞানের কাছে আমি বলতে পারবো না, উনি হয়তো জানেন কি একটা বড় কিছু হবে। উনি মাঝে মাঝে নানান রকম কথা বলেন, সেটা এদিকেও হয় ওদিকেও হয়, সেটা আমি জানি না। আমি জানি না বন্ধ মানে কি বন্ধ করবেন, উনি বন্ধ করবেন জানি না আমি, সে কত শক্তি কি না আমার জানা নেই। আর উনি তো বিচারপতি ছিলেন, তা উনি জানেন যে রাষ্ট্রপতি শাসনটা কখন হয়। জ্ঞানী ব্যক্তি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। গ্যান্দা বুঝে নেবে গ্যান্দা। Call upon our young electors to lead the fight against misinformation, disinformation and false narratives. আপনি কি স্যাটিসফাইড? একদমই নয়,
কে বলে যাবে স্যাটিসফাইড? জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। এসআইআর নিয়ে তাল ঠুকছে রাজনীতি, গরমাগরম রাজনীতি চলছে। আর সেই আবহেই জাতীয় ভোটার দিবসে ময়দানে নেমে পড়ে বিজেপি, মাঠে নেমে মিছিল করে তৃণমূল কংগ্রেস। তার আগেই শুটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। তিনি পোস্টে লেখেন, ভোটার দিবসকে প্রহসনে পরিণত করেছে কমিশন। হিজ মাস্টার্স ভয়েস হিসেবে ভোটাধিকার লুটে ব্যস্ত কমিশন। ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় চড়া সুরে আক্রমণ করেছেন তিনি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, হিজ মাস্টার্স ভয়েস হিসেবে কমিশন ভোটাধিকার লুটে ব্যস্ত। তারপর পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। ক্যামেরা বন্ধ করেছে, আমার কাছে প্রমাণ আছে। 7 দফাতে 4,000 4,500। বিশ্ব ভোটার দিবস পালন করার কোনো অধিকারই এই জাতীয় নির্বাচন কমিশনের নেই, জাস্ট নেই। এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক, হ্যাঁ কি না? বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারছে, পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে ভোটার দিবস বলে নাটক করার কোনো অধিকার জাতীয় নির্বাচন কমিশনের নেই। তারা মানুষের অধিকার হরণ করছে। ভোটারদের পাশে আছে তৃণমূল কংগ্রেস, ভোটারদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের অধিকার রক্ষার লড়াই। মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য। আর খালা ওই জন্য বিচলিত, চিন্তিত। খালা তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য চিন্তিত। কেউ খালা বলে, কেউ আপা বলে, কেউ বুবু বলে, কেউ ফুফু বলে। মৃত্যুর মিছিল একদিকে বৈধ নাগরিকদের, অন্যদিকে বিএলওদের। বহু পরিবার উদ্বেগে, আতঙ্কে বিপর্যস্ত। শাসক দলের মুখপত্রের মুখে মৃত্যুর মিছিল, আর নিশানায় কমিশন। জাতীয় ভোটার দিবসে ধনধান্য অডিটোরিয়ামে ছিল বিশেষ একটা অনুষ্ঠান, আর সেখানেও বিএলও মৃত্যুর প্রসঙ্গ উঠল। আর সেখানে স্পষ্ট করে যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বিএলও মৃত্যু নিয়ে তৃণমূলের দাবি উড়িয়ে দিল কমিশন। বিএলওদের মৃত্যু নিয়ে রিপোর্ট চেয়েছিলাম, বলেছেন মনোজ আগরওয়াল। ডিএমদের থেকে কোনো রিপোর্ট পায়নি, বলেছেন সিইও মনোজ আগরওয়াল। কিছু হয় না অবশ্যই। বিএলও যেটা মারা গেছেন, আমরা প্রত্যেক একটা সিস্টেম আছে, আমরা প্রত্যেক ইআরও কে ডিও কে বলেছি কি আপনি রিপোর্ট পাঠান এখানে। আমরা না আসেনি না। আমি তো আপনাকে ওপেন প্রেস সামনে বলছি, আমি না আপনাকে একটাও রিপোর্ট আসেনি। এসআইআর আবহে একের পর এক বিএলওর মৃত্যুর জন্য কমিশনকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে এসআইআর চলেছে, ফলে চাপ নিতে না পেরে একের পর এক বিএলওর মৃত্যু। আর এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে জানিয়ে দিলেন, মৃত্যু নিয়ে কোনো রিপোর্টই তিনি ডিএমদের থেকে পাননি। কত বিএলও মারা গেল। নদিয়ায় রিঙ্কু দেবী লিখলেন, আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। 4-5 জন বিএলও মারা গেল রানীবাদে। আমি তো সব ডিএম কে দিতে হয় আপনাকে একটা পিএম রিপোর্ট দিতে হয়, পোস্টমর্টম রিপোর্ট একটা আপনাকে দিতে হবে, পুলিশ রিপোর্ট, আর তারপরে একটা কজাল লিঙ্ক করতে হবে কি এটা এসআইআর জন্য হয়েছে। আমি জানি না মনোজ আগরওয়াল কি বলছে, তবে উনিও ওই হয়তো ওই ওপর থেকে বলে দিচ্ছে, ওনাকে মানতে হচ্ছে। সিইও তো, তাই ইলেকশন কমিশনারের হয়তো কথায় চলতে হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর এর জন্য মারা গেছে, আর ডিএমরা মনে করছে না যে এসআইআর এর জন্য মারা গেছে। তাহলে দুজনে মিলে লড়াই করুক, কে ঠিক? আমাদের সিস্টেম আছে গভর্নমেন্টে, ও সিস্টেম অন্তর্গতই আমরা করতে পারবো। আমরা চেয়েছি, এখন পর্যন্ত আসেনি। কোনো ডেথ সার্টিফিকেট তো কেউ ওগুলো হবে হার্ট ফেল করেছেন বা কি কিসের জন্য হয়েছে, ওখানে তো কোন কারণে হয়েছে সেটা তো আর ওটা হবে না। ওটা যে কোনো বিভাগীয় তদন্তেই সেটা উঠে আসবে। তার পরিবারের লোক বলছে তৃণমূলের দুই পক্ষ নিজেরা বলে একে ঢুক করে কিসে মারা গেছে। আর ওই অনন্যা বলে যে ওনাদের যে কাউন্সিলর, তার চাপে যে বিএলওটা মারা গেছে সেটা সবার আগে কনফার্ম করুক। এই চাপটা কোথা থেকে এসছে?
জাতীয় ভোটার দিবসে গোলাপ হাতে রাস্তায় তৃণমূল সাংসদ, সাধারণ মানুষের সঙ্গে বিজেপি নেতাদের হাতেও গোলাপ তুলে দেন মিতালি বাগ। আরামবাগ এসডি অফিসের সামনে এসআইআর হয়রানির অভিযোগে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনও করেন সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজ ব্লকে ব্লকে ভোটাধিকার রক্ষা মিছিল করা হয়। ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে গড়িয়াহাটির মিছিল থেকে এসআইআর হেনস্থার বিরুদ্ধে স্লোগান তোলা হয়। দেবের পর আরও এক তারকাকে এসআইআর নোটিশ। 31 জানুয়ারি শুনানি কেন্দ্রে যাওয়ার কথা বলে যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নোটিশ পেয়েছি, শুনানিতে যাব টিভি9কে জানালেন মিমি।